কেস করবো না, ও আমার বউকে নিয়ে পালাবে, তাহলে আমি ওর নামে কেস করবো না? এ বাবা, আমি তো চলে এসেছি তোমার ঘরে। আমি যখন ঘর ছেড়ে চলে গিয়েছিলাম তুমি তখন কেস করেছিলে, তখন ঠিক ছিল। কিন্তু ওগো স্বামী, আমি যে আবার ফিরে এসেছি, তাহলে আবার কেন তুমি তার নামে কেসটা করে রাখবে? সেই জন্য বলছি কেসটা তুলে নাও গো, চলো। তুমি তাহলে আর পালাবে না তো? ওরে বাবা না, আবার কেন পালাবো? আর পালাবো না, ওই ছেলেটার নাম থেকে তুমি কেসটা তুলে নাও গো, চলো। দেখো বউ, আমি তোমাকে ভালোবাসি বলে তোমার উপরে বিশ্বাস রেখে কিন্তু আমি কেসটা থানা থেকে তুলে নিচ্ছি ওই ছেলেটার নামে থেকে। কিন্তু তোমাকে আর পালাইলে হবে না বউ, আমি তোমাকে বিশাল ভালোবাসি। ওরে পাগল ভাতার কাদা কুকুর বেটা, আর পালাবো না, চো কেসটা তুলে লিগা। বেশ, এসো বউ, এসো। চলো চলো। স্যার, আমি আগেই আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আর খুব দুঃখের সাথে আমি আপনাকে জানাইছি। আমার বউকে যেই ছেলেটা ঘরে থেকে নিয়ে চলে গিয়েছিল, সেই ছেলেটার বিরুদ্ধে যে আমি মামলা করেছিলাম, সেই মামলাটাকে আমি তুলে নিতে চাইছি। হোয়াট? জি স্যার, আমি মামলাটা তুলে নিতে চাই। এই যে মিস্টার, এদিকে তাকাও। আপনি যেটা করেছেন, সাধারণত এরকম পরিস্থিতিতে যেই মামলাটা হয়, আইপিসি 366 বিবাহিত নারীকে প্রলোভন দেখিয়ে বাড়ি থেকে নিয়ে যাওয়া, আইপিসি 376 সম্মতি না থাকলে ধর্ষণ, এই ধরনের মামলা নন কন্টেবল, শুধু আপোষ করেই তুলে নেওয়া যায় না, শুধু আদালতের অনুমতিতেই হয়। আইনের চোখে মামলাটা আপনার নয়, আপনার স্ত্রীর। তার কারণ অভিযোগটা তার শরীর আর সম্মানের সাথে জড়িত। তাই আমাদের আর কিচ্ছু করার নেই, কেস ফাইল হয়ে গেছে, আপনার স্ত্রীকে আদালতে নিয়ে যান, সেখানে আপনার স্ত্রীর ন্যায্য বিচার হবে। স্যার, কেসটা আমি আপনার কাছে করেছিলাম, আপনার কাছেই তো আমি তুলে নিতে চাইছি, তাহলে আবার আদালতে কেন যাব? আরে লাউড়া কাবাল, হুঁশবুদ্ধি কম, বুঝে কম। এখানে আমাদের কিচ্ছু করার নেই, ঠিক আছে? এই কেস চলছে, এই কেস তোলা আমাদের পক্ষে সম্ভব নয়। আপনি আপনার স্ত্রীকে আদালতে নিয়ে যান, আপনার স্ত্রী সেখানে সত্য মিথ্যা বলবে, সেখান থেকেই জজ যে রায় দিবে সেই রায়টাই ঠিক হবে। আমাদের কিচ্ছু করার নেই, আপনি আসতে পারেন। আর আমি একটা সামান্য জিনিস আপনার কাছ থেকে জানতে পারি কি, আপনি কেন ওই ছেলের বিরুদ্ধে কেসটা তুলে নিতে চাইছেন? স্যার, আমার স্ত্রী আমার কাছে ফিরে এসছে, আর আমার স্ত্রী আমাকে বলছে আমি তোমার সাথে সংসার করব, ওই ছেলেটার বিরুদ্ধে মামলাটাকে তুমি তুলে নাও। ওই ছেলেটাকে ফালতু ফাঁসিয়ে আর কোনো লাভ নেই। আমি তো তোমার কাছে চলেই এসেছি, আর আমি তো কোথাও যাবো না, তাই বলছি কেসটা তুলে নাও ওই ছেলেটার বিরুদ্ধে। ওটা আপনার স্ত্রী বলছে? জি স্যার। এই শালা মরবে রে, ইয়ার হুঁশবুদ্ধি খুব কম। হরিনাথ বাবু, অত বকেন কেন সবসময়? আমি রিয়েলি সরি স্যার। এই যে মিস্টার, কান খুলে একটা কথা শুনে রাখো। বলছি, নারী হইল তাল মিস্ত্রির ছুরি, এরা যেতেও কাটে আসতেও কাটে। তাই বলছি, হুটহাট করে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে মেয়ের বাড়ি থেকে তার মা বাপ, আত্মীয় স্বজন, ভাই বন্ধুদেরকে দেখে ঘরের ভিতরে চার দেয়ালের মাঝখানে একটা গোল মিটিং করো। কি কেস তুলে নেওয়ার পরে ওই নারী সত্যি কি তোমার সাথে সংসার করবে, না আবার ফুরুত হয়ে যাবে? বুঝতে পারছেন না স্যার, এসব ছেলেটা ছেলেটা বলেছে দুদিনকার জন্য যা দিয়ে কেসটা কোন তুলে নেবে, আবার তুলে পালাবো। হইতে পারে, না আবার কিছুই নাই। এখন তো এইসবই চলছে, ঝাঁপির ভিতর ঝাঁপাঝাঁপি। এখন ঝাঁপির ভিতর ঝাঁপাঝাঁপি না করে মেয়ের বাড়ি থেকে তার আত্মীয় স্বজনকে ডেকে বাড়িতে একটা কাপাকাপি করো। কাপাকাপি করার পরে যে সিদ্ধান্তটা নেবে সেটাই ফাইনাল করবে। বুঝতে পেরেছো ইয়াংম্যান? ইয়েস স্যার, বুঝতে পেরেছি। তাহলে আবার দাঁড়িয়ে থাকার কোনো দরকার নাই তো, সোজা গেটের বাইরে। ওকে স্যার, থ্যাংক ইউ সো মাচ। স্যার, আপনি কিছু বুঝতে পারলেন? কি বলতো? মেয়েটার মনের ভিতরে যা হোক কোনো কিন্তু রয়েছে, না হলে কেসটা এখানে তোলা হলো না বলে আমাদের উপরে কিরকম রাগান্বিত হয়ে আছে দেখতে পাচ্ছেন না মনে মনে। যেই ছেলেটা ওকে নিয়ে পালিয়ে গিয়েছিল ওই মেয়েটাকে, সে বিশাল খেলাড়ি ছেলে। সে শালো যখন বুঝতে পারলো আমার নামে কেস হয়ে গেছে, তো ঠিক মেয়েটাকে আবার গোল মিটিং চাল করে এখানে পাঠিয়ে দিয়েছে ওর স্বামীর কাছে, যে তোর ভাতারের কাছে দুদিন সুগা একটু আরাম করে দিঘা দিয়ে ওকে কেসটা তুলি লিগা। কেস তোলা হয়ে যাবে, আবার তোকে পালাবো। ওই শালা যদি নিজে থেকে কেস তুলি লাই দিয়ে আবার যদি পরে কেস করতে আসে, তখন তার কেসটা আমরা নেবো না, সেইটাই ওই ছেলেটা ভেবে নিয়েছে। ঠিকই বলেছিস তো, হতে পারে এরকম। এইসবই তো আজকালকার যুগে চলছে। এখনকার যুগে ছেলেদের থেকে মেয়েরা বিশাল শিয়ানা হয়ে গেছে। আগেকার যুগে ছেলেদের নামে থানাতে মামলা মোকদ্দমা বেশি জমা হতো, কিন্তু বর্তমান যুগে মেয়েদের নামে মামলা মোকদ্দমা বেশি জমা হয়েছে। মানে মেয়েরা ছেলেদের থেকে 2 ইঞ্চি এগিয়ে গেছে। ফেদ্দা মুখ, অতই যদি বুঝিস তা পানি পানি মুতিস কেন বে তুই? কিডনিতে পাথর হয়ে যাবে বলে পানি বেশি খাই, সেই জন্যই মূর্তি বেশি। ফেদ্দা মুখু। প্রণাম নিও স্যার। এটা আবার কিরকম প্রণাম করা হইলো? বলছে শালাই আমার জিলেপি যে, ও তার বউটা ক্ষীর কদম। দিদি শাশুড়ি জানোই আমার রসেরই চমচম, এই ঘরেরই জামাই আমি, দুঃখ কি আমার। তাই আপনাকে আমি ডিজিটাল মডেলে প্রণাম করিয়াছি। এবার কাজের কথায় আসি নাকি? নিঘাত, তুমি এমএলএ সাহেবের লোক বলে এরকম মস্করা করে আমার সাথে বেঁচে যাও। তুমি যদি আন পাবলিক হইতে না, সিদ্ধ ডিম গরম করে পুঙ্গায় ভরে দিতাম তোমার। না হেসে কি হয়েছে বলুন? তো যেটা আপনাকে বলে পাঠিয়েছে এমএলএ কালুয়া সাহেব, এমএলএ কালুয়া সাহেব বাইরে থেকে একজন লোককে নিয়ে এসেছে, তার হাত দিয়ে এই মরুভূমিকে মার্ডার করা হবে। বাইচান্স যদি রাতের অন্ধকারে আপনার কাছে ফোন আসে, তাই এমএলএ কালুয়া সাহেবের হুকুম, খবরদার আপনি থানা থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করবেন না, মার্ডার হয়ে যাওয়ার পরে আপনি যাবেন। এমএলএ কালুয়া সাহেব কি তার লোকজনকে দিয়ে মরুভূমিকে মার্ডার করবে নাকি? ইয়েস স্যার। কি আর করবো বলেন, সাধারণ জনগণ হয়তো ভাবে আমরা অনেক বড় ক্ষমতার চেয়ারে বসে থাকি, আর সেই ক্ষমতার চেয়ারে বসে থেকে সাধারণ জনগণকে রক্ষা করি। এটা তো সামনের হিস্টোরি, যেটা জনগণ জানে। কিন্তু এই হিস্টোরির পেছনে আরো একটা বড় হিস্টোরি রয়েছে, সেটা হয়তো সাধারণ জনগণ জানে না।
আর সেই জিনিসটা জানে না বলেই আমাদের কাছে ফোন করে সাহায্য চানো হয়। অফিসার, কে জানলো না জানলো সেটা জেনে আপনার কোনো লাভ নেই, আপনি জানলেই হবে। আসছি আমি। এটাই ফুল অ্যান্ড ফাইনাল কথা আপনাকে জানিয়ে দেওয়ার জন্য আমাকে কালুয়া সাহেব পাঠিয়েছে, তাই আপনাকে জানিয়ে দিলাম। বুঝলেন হরগোবিন্দ বাবু? জি স্যার বলুন। এক এক সময় আমার মনে হয় পুলিশের চাকরি না করে বাজারের ভিতরে বড় একটা যদি মুদিখানার দোকান খুলতাম তাহলে হয়তো সম্মানের সাথে আমি দুনিয়ায় বাঁচতে পারতাম। কিন্তু এই পুলিশের চাকরি করতে এসে দেশের যারা নেতা মন্ত্রী রয়েছে তারা এমন এমন আমাদের পায়ে বেরি পরিয়ে দেয়, সে ফাঁস খোলা খুব কঠিন ব্যাপার হয়ে পড়ে। এই জন্যেই আজকে সাধারণ মানুষ পুলিশকে ঘৃণা করে। তারা তো এর ভিতরে যে আসল সত্যটা লুকানো রয়েছে সেটা তো আর জানে না। তারা হয়তো ভাবে আমরাই সবকিছুর জন্য দায়ী, কিন্তু আদৌ আমরা সবকিছু জিনিসের জন্য দায়ী নই। সে তো বটেই স্যার, সে একবার কেন 100 বার। সেটা বুঝে না বলাটা ভুল আপনার। এই সমাজে যারা শিক্ষিত মানুষ রয়েছে তারা নিশ্চয়ই আমাদের হাকিকাত হালাত সম্পর্কে অনেকটাই জানে, যে আমরা কোথায় মজবুরিতে পড়ে যাই। জানে বলছিস? হ্যাঁ স্যার, না জানলে চলবে লেগে, তাই সবই জানে। বাচ্চালি আমার। তোমার শালি আর এখানে থাকবে না, ও বাড়ি চলে যাবে বলছে। কেন বউ, কি হলো কি ও বাড়ি চলে যাবে বলছে? বাড়ির উপরে সব গুন্ডা বদমাশ চলে আসছে, দেশি নাকি বলছে ওকে বিয়ে করবি, ও সেই ভয়ে বলছে বাড়ি চলে যাবো। গুন্ডা বদমাশ কে গো? তোমাদের গ্রামের মরুভূমি নাকি নাম, সেই একটা ছেলেকে নিয়ে আইছিল। বাবালো, শালা খুব ডেঞ্জার লোক। দুলা ভাই আপনি শুনেন, সে ডেঞ্জার আছে, সে তার কাছে আছে, ঠিক আছে? আমি তাকে বিয়ে করব না। ঠিকই তো, সেটা আমাদের মন, আমরা বিয়ে দেবো কি না দেবো সেটা আমরা বুঝবো, কে জবরদস্তি করার। আজকে নাকি আবার তোমার সাথে কথা বলতে আসবে বলছে সে এসে কিনা আমার সাথে কিসের কথা বলবি সে? ওই যে নাকি বলছে বিয়ের ব্যাপারে তোমার সাথে কথা আলোচনা করবে, তাই বলছি। বিয়ের ব্যাপারে কথা আলোচনা করবে সস্তা তো? আমার শালি যেন আর বাপের খেয়ে মানুষ হয়েছে, তাই ও যা বলবে তাই হবে। বাড়া হল আমার। দুলা ভাই তুমি আমাকে স্টেশনে দিয়ে এসো, আমি চলে যাবো। ফালতু আমি এখানে থাকলে অশান্তি ঝগড়া হবে। তুমি একদম চিন্তা করো না শালি, ও বলিতে বলি হয়ে যাবে নাকি? হুশালার দাদা যদি এই গ্রামের হয়, এই গ্রামের থানা পুলিশ আছে, আমি থানাতে গিয়ে বলবো। ও যদি কালকে এসে বলে যে তোর বউকে আমি বিয়ে করবো, তা হয়ে যাবে নাকি? ভাই সস্তা তো। তুমি পারবে তো গুন্ডা মস্তানদের সাথে মোকাবেলা করতে? তুমি অত ভয় করছো কেন গো বউ? অন্য লোকের ভয়ে আমার শালি আমার বাড়ি থেকে পালাবে নাকি? আমি এখনই থানাতে যাবো কেস করতে ওর নামে, ও আসুক আমার বাড়ি, মেরে ঘাড় খসিন দেবো। বলো খালি বলো। তোমাকে আমি আগে খুব ভীতুমূল্য করতাম, কিন্তু আমি তোমার সাহস থেকে আমি মুগ্ধ হয়ে গেছি। নো টেনশন, নো চিন্তা, চুপচাপ তুমি বাড়িতে বসে থাকবে, কিছু হলে তবে আমি দেখবো। আমার ময়না পাখি বল, তুমি কি বলছো? ঠিকই তো, সে আসুক আমার বাড়ি, তার মাথায় মুড়ে ঝাঁটা মারবো আমিও মারবো বারুনে করিয়ে। আর আমি মারবো ফাওড়ার বাটে করিয়ে। মাং মারানি ভাই দাদাগিরি করতে, দাদাগিরি ছাড়িয়ে দেবো না মেরিয়ে। নাম ফালতু হইলে কি হবে, কাজে ফালতু নাই আমি, লাগো বউ। তোমার ভাগ্যটা নেড়াটা বেশি করছি। পুরা এইটুকু ছেলে এখন থেকে যদি বিয়ে করার লাগি হামরা কামড়ি করে, তাহলে বয়সকালে কি হবে কোনো দেয়া? আবার নাকি বলছি একটাই মেয়েকে দুজনেতেই ভালোবেসেছে। কি আর করবো বলো, এসব কপালের দোষ। এইসব বাড়িতে জায়গা দিয়ে তুমি ভুল করেছো। এখন ঠেলা সামলাও, যাও একটা মেয়ের সাথে এখন দুজনেরই বিয়ে দাও, যাও। এই শালা ঈদের লেগে আমার আর মাথায় কাজ করবে না রে। হবে তোদের দুই চুত মারানির ব্যাটাকেই বলছি আমি। তুই শরীরের বাচ্চারা কি ইতিহাস ভূগোল বিজ্ঞান মিথ্যা প্রমাণ করবি না কি বে? শালা বৈদ্যুর বাচ্চারা। তা আমাকে কেন গাল দিছো মামা একা? আমি তো প্রথমে মেয়েটাকে দেখেছি, আমি তোকে প্রথমে ভালোবেসেছি। তারপরে নেড়া দিয়ে বলছি আমি বিয়ে করবো, আমার পছন্দ আমি বিয়ে করবো, তাহলে আমার কি দোষ? আমি তোকে আগে ভালোবেসেছি। বে বালি, বেশি ঘাড় পাকামো করবি না। আমি ওই মেয়েটাকে আগে প্রপোজ করেছি বে। বুকা চুদারে, তুমি বাল ছিলিস আগে। ই কি রে? হবে মেয়ে তো একটা, এটা যে তোদের মধ্যে একজনা বিয়ে কর, দুজনা কি করে কি হবে বে? তাহলে আমার সাথে দিদা মামা, আমি ওকেই প্রথমে ভালোবেসেছি। আমি মেয়েটাকে ছাড়া বাঁচবো না। মরুভূমি, আমি তোমাকে প্রথমে এসে বলেছিলাম ভাই ওই মেয়েটার কথা, আবার তুমি ওদের বাড়ি লিখেছিলে আমাকে। তুমি আমার সাথে মেয়েটার আগে বিয়ে দিয়ে দাও। আমি বলছি মামা তোমাকে, আমি যদি ওই মেয়েটাকে না পাই, আমি গলায় ধরে দিয়ে মরবো, দেখবা। বউরে এদিকে একটু বুঝা রে, এই খানকি ছেলেদের মাথা খারাপ হয়ে গেছে রে। কে বুঝাইতে যাবে দেখে লেগু? মামা আমি মেয়েটাকে বিয়ে করবো। মরুভূমি ভাই, আমি মেয়েটাকে যারা বাঁচতে পারবো না। চুপে সুরের বাচ্চারা। এই শালা দেখলি আচ্ছা যন্ত্রণাতে পড়লাম তো আমি। শালা এক ফুল দুই মালি। মামা মেয়েটাকে না পেলে আমি আগেই বল দিচ্ছি আমি অন্ধ হয়ে যাবো। আমি বল দিচ্ছি মরু ভাই, আমি যদি মেয়েটাকে না পাই দুনিয়া উল্টি পাল্টি দেবো। বে আমার দিকে টাকা, তোরা দুজনেই টাকা একটু। যখন আমরা ক্লাস 2 পড়তাম, তা ওই বইয়ে একটা ছোট্ট কবিতা লেখা ছিল, ওই কবিতার কথাটা আজকে আমার খুব মনে পড়ছে। তুই সুরের বাচ্চাদের এই কাণ্ড দেখে। আমি তো খারাপ কিছু বলিনি, আমি তো বিয়ে করবো বলেছি। সেই জন্যই তো মনে পড়ছে রে শালা মাংটি মেগু। বলছে আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর, থাকি সীতা সবাই মিলে নেই কেউ পর, পাড়ার সকল ছেলে মরা ভাই ভাই, একসাথে খেলি আর পাঠশালা যাই, হিংসই মারামারি কবুনাই করি, পিতা মাতা গুরুজন সাদা মরা ধরি। কা দেখে কি বুঝাইছো তুমি? এই কথার মানে ওদের 14 পুরুষ বুঝতে পারবে না, ওরা তো ছোট ছেলে। কি বে বুঝতে পারিনি? নেরা তুই তো বুঝতে পারবি। তাই পারে ওরা বুঝতে, এই তো 3 দিন কার জুটি আর গরমে পুট্টি, আর বিয়ে করার লাগে পুটু পুটি। মাং মুখে মাঙের ছোড়ারা এই বয়সে 1 টাকা পাতা ক্রিম প্লাস শ্যাম্পু কিনে হ্যান্ডেল মারবি বাথরুমে গিয়ে, তা না করে
বিয়ে করা লেগে আমরা কামড়ে কইছি গো। আচ্ছা কাকা কুকুর বেটা দিকে বাড়িতে জায়গা দিয়েছিলা তুমি, মুখগুলা কেমন করিস দেখো না, আমরা মুখকে মারি বারুন। বে যে হোক একজনও করবে বিয়ে। তাহলে আমার সাথে দিদা মরুভূমি ভাই। না মামা আমার সাথে দাও। দেখ আমি একটা কথা বলবো তোদের দুজনকে। হ্যাঁ মামা বলো। তোরা যেই মেয়েটাকে বিয়ে করবি, আমি তো মেয়েটার কেউ নয়, মেয়েটা যারা ওয়ারিস গার্জিয়ান রয়েছে তারাই তোদের দুজনের মধ্যে যাকে হোক একজনকে পছন্দ করে নেবে, আর যাকে পছন্দ করবে কিন্তু তার সাথে বিয়ে হবে। তা তোরা দুজনেই আমার সাথে চো, ফয়সালা সেই ফালতুর বাড়ি থেকেই হবে। বেশ ঠিক আছে চলো মামা। আর তুই কি বলছিস? আমি আর কি বলবো, আমার তো মাথায় চুল নাই, আমাকে তো অপছন্দ করবেই, সেই জন্যই তো বলছি আমার সাথে দিয়ে দাও। আর ওর মাথায় চুল আছে, ওকে অনেকজন পছন্দ করে কই নেবে। বে তুই বেশি গাড় মারাই না, মামা যা ভালো বুঝবি তাই করবে। চো দুজনেই যাবো, চো এসো মামা যাবো এসো। গুদমারানির ফেদা মুখে সব খড়ি আছে, পেলেই ভুড়ি দেবে। চবে চ হাট। আচ্ছা 20 বছর কি ফাটা কুকুর বেটা দিকে বাইতে জায়গা দিছিলাম রে আমি, এখন আবার ঠেলা সামলা যদি হয় বিয়ে, তাহলে আবার এই বাইতে কি নতুন অশান্তি হবে গো। যেমন আমার স্বামী তেমন ফাটা কুকুর বেটারা হয়েছে, তিনজনই এক রকমই। কাকে আর কি বলবো, সব কপালের দোষ। কথাতেই বলে ঘর কেনে খায়, তাই মা মেঘরা হয়ে যায়, যাইটাই খারাপ ওদের। দেখো ফালতু, তুমি আমার বিষয়ে কি শুনেছো আর কি জেনেছো সেটা আমি জানি না, কিন্তু মাথা আমার একটু গরম হলেও মনের দিক দিয়ে আমি কিন্তু খুব সাচ্চা। তা আমি এই সাচ্চা মন নিয়ে তোমার কাছে কিছু কথা বলতে এসেছি। আমি গত পরশু দিনকেও এখানে এসেছিলাম, আপনি বাড়িতে ছিলেন না, ভাবি সাহেবের সাথে আমি কথা বলে গিয়েছিলাম, আপনি জিজ্ঞেস করতে পারেন। কি বলবো আপনাকে, কিছু বলার নেই, আবার না বলেও কোনো উপায় নেই। ছি ছি ফালতু বাবু, আপনি এরকম কি কথা বলছেন? উপায় তো আপনার সামনে আর পেছনে দাঁড়িয়ে, তবু উপায় নেই কেন বলছেন? দেখুন মরুভূমি, আপনি যেটা বলতে চাইছেন সেটা বাড়িতে আমাদের কথা আলোচনা হয়েছে, কিন্তু এই বিষয়ে আমরা কিন্তু মত নই। ভাবি সাহেবা, জি বলুন। আপনার ওই সৌন্দর্য, রূপ, চেহারা আর গঠনে আপনাকে বলে দিচ্ছে আপনি খুব শান্ত স্বভাবের আর ভালো মনের মেয়ে। তা কথা হচ্ছে বোনটা তো আপনার, নিশ্চয়ই আপনার বোনের ভালো মন্দ দায়িত্ব আপনার জীবনের সাথে হলেও কিছুটা হলেও জড়িয়ে আছে। তা সেই আপনার জীবন থেকে আমি ছোট্ট করে জানতে চাইছি, আমার পেছনে এই যে দুটো ছেলে দাঁড়িয়ে রয়েছে, এটা হচ্ছে আমার ভাগ্নে আর পেছনেরটা হচ্ছে আমার ভাই, আর এই দুইজন অতি ভদ্র আর ভালো ছেলে। এদের মতো ছেলে হয়তো গোটা গ্রাম কিছু মিলবে নাকি সন্দেহ। তার থেকেও বড় কথা হচ্ছে এই দুজনই আপনার বোনকে কিন্তু মনে প্রাণে ভালোবেসেছে, এই দুজন। তা বিয়ে তো আর দুজনের সাথে দেওয়া যায় না, যে কোনো একজনের সাথে দিতে হবে। ভালো দুজনেই বেশিছে ঠিক আছে, কিন্তু বিয়ে হবে একজনের সাথে। এবার আপনি বলুন, এদের দুজনের মধ্যে কোন ছেলেটা আপনার পছন্দ? ও ভাই বিয়ে দেবো না কখনো, বয়স হালকা। ফালতু বাবু, সে অসুবিধা নেই, সে নিজেদের ভিতরে যখন হয়ে যাবে সে তখন একটু মানিয়ে গুছিয়ে নেবো। এটা নিয়ে দুশ্চিন্তা করার কোনো প্রয়োজন নেই, কোনো চাপ নেবার দরকার নেই, ওদেরও বয়স হালকা। আর এই যে মামুনি, তোমাকে বলছি, এই দুজন টাইগার সরফের মধ্যে কোন টাইগার সরফকে তোমার পছন্দ একটু চুজ করে নিলে ভালো হতো মামুনি। আমি এই ব্যাপারে কিছু জানি না, যা জানে আমার দিদি। খুব সুন্দর। ভাবি সাহেবা, বলুন। এই দুই রাজপুত্রের মধ্যে কোন রাজপুত্রটাকে আপনার বোন পছন্দ করবে, যদি একটু বলতেন আপনার বোনকে বলার জন্য, তাহলে খুব ভালো হতো। আপনি বুঝতে পারছেন না, এখন তো আর বিয়ের বয়স হয়নি, আর আমি একা দায়িত্ব করে কি করে বিয়ে দিই বলুন তো, আমার যেহেতু মা বাবা রয়েছে। ভাবি সাহেবা, একটা জিনিস সবসময় মনে রাখবা, হাতের লোক কি কখনো পায়ে করে ঠেলি ফেলতে নাই। আপনি চাইলে আপনার মা বাবাকে এখানে ডাকতে পারেন, কোনো অসুবিধা নেই। কি বলছেন ভাবি সাহেবা, ডাকবেন তো? আপনার কথা তো সবই শুনলাম, কিন্তু আমার একটা প্রশ্ন ছিল। জি বলুন। ওই পেছনে যে ছেলেটা মাথায় চুল নেই দাঁড়িয়ে রয়েছে, গলায় রুমাল বেঁধে, ওই ছেলেটা আপনার কে হয়? ওই নেড়ার জন্য বলছেন নাকি? হ্যাঁ হ্যাঁ, ওটা আপনার কে হয়? ওটা আমার বাড়িরই ছেলে, সম্পর্কে আমার ভাই হচ্ছে। ওই ছেলেটাকে কি আপনার পছন্দ হয়েছে ভাবি সাহেবা? পছন্দ তখন আমার হয়েছে, এখন মা বাবাকে দেখাবো, আমার দিদিকেও ওর কথা বলবো, দিদি কি কদর কি হয়। আপনারা এখন যান, কালকে একবার আসবেন, দি ফাইনাল কথা জানাবো আপনাকে। ঠিক আছে, থ্যাংক ইউ ভাবি সাহেবা, থ্যাংক ইউ। চোরে চো। কি ব্যাপার শোনাবো, তুমি আবার ওদিকে পরশুদিনকে আসতে বললা? ওদিকে এই মুহূর্তে উল্টো পাল্টা কিছু বলে একটা ঝামেলা সৃষ্টি করবে, সেটা আমি ওদের চোখ মুখ দেখেই বুঝতে পেরেছি। সেই জন্য একদিন টাইম চেয়ে নিলাম, যাতে আমার বোনকে আমি বাড়ি পাঠিয়ে দিতে পারি। এই মুহূর্তে সরাসরি ওদিকে যদি না বলতাম না, আমার বোনের একটা ক্ষতি করে দিত ওরা। তাই সেই জন্য ছয় চাতারি কথা বলে এখনকার মতো ওদিকে তাড়ালাম। এই না হইলো আমার বুদুন বউ, তোমার বুদ্ধি দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম বউ। এই চুপ করো তো, দাঁত কেলিও না, ঘরে চলো। হ্যাঁ চলো বউ। আব্বা গো, জীবনে সব কিছু হারিয়ে গেছে, নিঃস্ব হয়ে গেছে, আর কিছুই নাই আমাদের কাছে। তোমাদের কথা অমান্য করে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে কিস্তির টাকা পয়সা নিয়ে ঘর বাড়ি সবই করেছিলাম আব্বা, সংসার পাতি সবই পেতেছিলাম। এমন দমকা হাওয়া জীবনে এলো আব্বা, সব কিছু উড়িয়ে চলে গেল। আব্বা গো, তোমার সাথে যে বিয়াদবি করেছি, যে অন্যায় করেছি, তার জন্য তুমি আমাকে ক্ষমা করো। তোমার এই ছেলেকে তুমি ঘরে তুলে নাও আব্বা। তোমার এই বৌমায়ের কথা শুনে যে অন্যায় যে ভুল আমি করেছি, সেই ভুলের কোনো ক্ষমা নাই। তারপরেও আব্বা তুমি আমার উপরে আর রাগ করে থেকো না, আমাকে এই বাড়িতে জায়গা দাও আব্বা, আমার আর থাকা জায়গা নাই। তুমি যদি জায়গা না দাও আব্বা, তাহলে টেনে গলা দেওয়া ছাড়া, মৃত্যু ছাড়া আমাদের আর কোনো রাস্তা নাই। আরে বাপ ফুটো, কি হয়েছিল কি রে, তাই তোদের এমন কিছু ঘটনা ঘটে গেল জীবনে?
মা গো, কিস্তির টাকা নিয়ে ঘর বাড়ি করেছিলাম, কিস্তি শোধ করতে পারছিলাম না বলে কিস্তির সাররা এসে কি অপমান করছিল। দেওয়া সেই বাড়ি ঘর বিক্রি করে টাকা পয়সা সব শোধ করে দিয়েছি। তোরা যেই ধরনের ছেলে তোদের সাথে ওইরকম হওয়াটাই তো দরকার। কি বলছো আব্বা? হ্যাঁ হ্যাঁ ঠিকই বলছি, যা সত্য তাই বলছি। মাকে মানবি না, বাপকে মানবি না, নিজেই মর্দানি দেখাইতে যাবি, তার কি হবে? এরকমই তো হবে। বউ বলো, আব্বা মায়ের কাছে একটু ক্ষমা চাবে। আব্বা আমাদেরকে ক্ষমা করে দেন, আমাদের অন্যায় হয়ে গেছিল, ভুল হয়ে গেছিল, আমরা বুঝতে পারিনি যে আমাদের জীবনে এরকম দুর্ঘটনা আসবে। থাক, অনেক হয়েছে, ওসব আর নেকা কান্না কানতে হবে না। তোমার ছেলেকে বলে দাও গিন্নি, এখানে থাকবে মানুষের মতো ভদ্রভাবে থাকবে, ঠিক আছে? বাড়ির সমস্ত কাজকর্ম করতে হবে, ভালো করে কানে খুঁচিয়ে ওদিকে বলে দাও। তোর বাপের কথা সবই তো শুনলি বাপ ফুটো, নতুন করে আমি আর কিছু বলে তোর মন খারাপ করতে চাই না। তুই থাক থাক, আমাদের কোনো অসুবিধা নেই, কিন্তু তোর বউকে একটা কথা বলে দিবি বাপ, যেন এই সংসারটাকে নিজের মতো গোছগাছ করে নিয়ে নিজের বাড়ি মনে করে যেন সমস্ত কাজকর্ম করে, আর আমার কথাবার্তা যেন শুনে নিজের মেয়ের মতো। হ্যাঁ মা, ও সব শুনবে, ও যা শেখ পেয়েছে মা, ও সব শুনবে। বেশ ঠিক আছে, আয় ঘরে আয়। আজ তো মনে হয় ঘোর আমাবস্যা লাই। জি ভাইজান, আজকে ঘোর আমাবস্যা। আজকে রাতেই মরুভূমিকে মার্ডার করব। আমি কালো কুকুরকে বড়বাবুর কাছে পাঠিয়েছি। মার্ডার করার পরে বা আগে যদি কেউ ফোন করে তাহলে যেন থানা থেকেও না যায়। কালো কুকুর গিয়েছে বড়বাবুর কাছে? হ্যাঁ, ও খবরটা দিতে গিয়েছে বড়বাবুকে। পথের কাঁটা যত তাড়াতাড়ি সাফ করে দেওয়া হয় তত তাড়াতাড়ি ভালো। আমিও সেটাই ভেবেছি। আজকের এই ঘোর আমাবস্যা রাতে রাহু কেতু চান্ডাল এরা সব শ্বশুর বাড়িতে বেড়াইতে যায়। এটাই একমাত্র সুযোগ আর সুবিধার রাত। এই রাতেই শত্রুকে বিনাশ করা খুব সুন্দর আর সহজ হয়। বড় ভাইজান। হ্যাঁ বল কালো কুকুর, কি খবর নিয়ে আসলি? বড়বাবুকে আমি যা বলার বলে দিয়েছি। বলেছি আজকে রাত্রে আমরা একজনকে মার্ডার করব মরুভূমিকে। আপনার কাছে যদি ফোন টোন আসে তাহলে থানা থেকে বেরোবার চেষ্টা করবেন না। হ্যাঁ ঠিক আছে, ঠিক বলেছিস। কিছু বলছিল নাকি বড়বাবু? কি আর বলবে বড় ভাই, আমাদের ঘুষের টাকায় ওরা খেয়ে পড়ে বেঁচেছে, আবার কি বলবে ওরা। সাদা কুকুর। জি বলেন। তুই যা আমার গেস্ট হাউস থেকে মার্ডারকে এখানে নিয়ে আয়। ওকে সবকিছু লাইন আজকে রাতে আমরা বুঝিয়ে দেবো। ঠিক আছে বড় ভাইজান, যাচ্ছি। বলছিলাম বড় ভাইজান, মরুভূমিকে কিভাবে মার্ডার করবেন? ডাইরেক্ট গুলি করবেন না ছুরি চাকু দিয়ে খুন করবেন? সেটাই তো চিন্তা ভাবনা। খুব সহজেই যাতে জানটা চলে যায় সেইভাবে মার্ডার করতে হবে। আমার মন বলছে গুলি করলেই ভালো হবে। আপনি মার্ডার টুকে বলে দিবেন যাতে ঠিক এই চাঁদিতে যাতে গুলিটা করে। এখানে করলে কি হবে, খুব সহজেই জান চলে যাওয়ার সম্ভাবনা থাকে। আর যদি বড় ভাই কোনো আলতু ফালতু জায়গায় গুলি করে দেয় আর সেই অবস্থাতে লিগে যদি হসপিটালে ভর্তি করে দেয়, ও কিন্তু বেঁচে যেতে পারে। বাই চান্স ভুলো ভাটকা যদি আবার বেঁচে যায় ভাই, তাহলে আবার আপনার চিয়ারলি লাস্টে বেলায় টানাটানি লেগে যাবে। সেই জন্য বলছি মার্ডারকে আপনি বলে দিবেন একটু নিশানাটাকে ঠিক করে চাঁদিতে মারতে বলবেন, আপনার গদিও থাকবে, আবার আপনার পথের কাঁটা সরিয়েও যাবে। আর একটা কথা বড় ভাই, ম্যাগজিন পিস্তল দিয়ে গুলি করতে মানা করবেন, কারণ ম্যাগজিন পিস্তলে ইদানিং যে সমস্যাটা চলছে, গুলি খাটি সাইড দিয়ে বেরিয়ে চলে গেছে। কোন মেশিন দিয়ে গুলি করলে ঠিক হবে রে? বড় ভাই জান, আমার মন বলছে সব থেকে ভালো হয় সিঙ্গেল শর্ট পিস্তল দিয়ে গুলি করলে, কারণ সিঙ্গেল শর্ট পিস্তলের গুলি অনেকটা বড় হয় ভাইজান, আবার অনেকটা হুলও থাকে, আর লাগলেই চাঁদে এফুর উপর হয়ে যাবে, ঠাটাস করে নিচেতে টস করে পড়ে যাবে, আর ওই মুহূর্তে আপনার পথের কাঁটা পরিষ্কার হয়ে যাবে। তাই কইতে হবে, এখন কি আর করার আছে, যেমন করি হোক পথের কাঁটাকে তো সরাইতে হবে বল। হ্যাঁ সরাইতে হবে, মানে সরিয়ে দেবো আজ রাতে। नारदाना नारदाना असरंगे तोहफे वाले नारदाना। ভিতরে আসবো নাকি বড় ভাই? কে? সাদা কুকুর। ও ঠিক আছে, আয়। মার্ডার টু ভাই। হ্যাঁ বল সাদা কুকুর, কি খবর? আমাদের এমএলএ কালু ভাই সমস্ত রাস্তা ক্লিয়ার করে দিয়েছে, আজকেই মরুভূমি মার্ডার হবে, তাই আপনাকে ডেকে পাঠিয়েছে, চলেন। আচ্ছা ঠিক আছে, চল। আসেন ভাইজান।